কয়েকদিন থেকেই একটা ঘোলাটে পরিস্থিতি, আইন শৃঙ্খলা জনিত, জাতীয় পার্টির অফিস ঘেরাও, তারপরে হামলা, নুরুল হক নূরের উপর হামলা, এর মধ্যেই বিশেষ জরুরি বৈঠক। আপনার কাছে কি মনে হচ্ছে, সিমটম কি মনে হচ্ছে, কেন কি কারণে এই এর আগে এরকম একটি ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, মানে আওয়ামী লীগের কার্যক্রমকে। আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় পার্টির অফিস দখল করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা শুরুই হয়েছিল এই কারণে যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হবে। তো সেই প্রক্রিয়াটাই আমি দেখছি সামনের দিকে অবশ্যই হচ্ছে। আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত, যদিও বা জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত যদিও, কিন্তু সরকার এখানে কেবল 3টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন, অন্য কোনো দলকে করেন নাই। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নাই, এইরকম একটি চিন্তা ভাবনা করা আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের উচিত না। তারা যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেন তাহলে সকলের সঙ্গে আলাপ করা উচিত, এবং আদৌ এইভাবে রাজনৈতিক দলের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে দলের কার্যক্রম বন্ধ করা যায় কিনা এটাও চিন্তার বিষয় রয়েছে। কারণ দেশে তো আদালত আছে, জাতীয় পার্টিকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার চেষ্টা করাটা আমার কাছে মনে হয় যে, বা যে কোনো দলকেই, কারণ সরকার যদি এরকম নির্বাহীভাবে সকলকে নিষিদ্ধ করতে শুরু করেন তাহলে যে ঐতিহাসিক নির্বাচনের প্রতিশ্রুতি সরকার আমাদেরকে দিয়েছেন, আমার ধারণা যে নির্বাচনটি আসলে ঐতিহাসিক হয়ে যাবে, কেননা অতি অল্প সংখ্যক দল এই নির্বাচনে অংশ নিতে পারবে, অন্যরা পারবে না। কারণ অনেকের নাই ক্ষমতা নির্বাচনে পুরোপুরি অংশগ্রহণ করার, আর যারা আছেন তারা সংখ্যায় অতি অল্প। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3টি দলের সঙ্গে তিনি কথা বলেছেন, অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং জামাত, অবশ্যই 2টি বৃহৎ রাজনৈতিক দল, কিন্তু এনসিপি এখনো অনিবন্ধিত। তো এই 3টি দলের বাইরে বাংলাদেশে আর কোনো রাজনীতি বা কোনো দল এক্সিস্ট করে না, এই মেসেজটা ভালো না। একটা দেখা যাচ্ছে যে এনসিপি আর জামাতের একটা অভিন্ন বক্তব্য আছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি নূরের, সেই তার সাথে তারা একাত্ম। এইভাবে তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধ, তাহলে কি আর একটা নতুন ধরনের আমিরামি নির্বাচনের পতন হয়ে যাবে না? মানে তাহলে কারা করবে? আপনি দোষর, তাহলে জাতীয় পার্টি কেন? তাহলে জাতীয় পার্টির মতন করে তো তাহলে 14টা দলও নিষিদ্ধ করতে হয়, কারণ আওয়ামী লীগের এলাই তো আরো 14টা দল আছে। আওয়ামী লীগের এই 14টি দল গত 16 বছরে যদি আপনি চিন্তা করেন তাহলে একরকম। এর আগেও তো আওয়ামী লীগের সঙ্গে অ্যালায়েন্স করে, এমনকি এখন যারা রাজনৈতিক আন্দোলন করছেন, আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তো জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ একসাথে কাজ করেছিল। আমি তখন অতি তরুণ চিকিৎসক, আমার মনে আছে যে ওই সময় আমরা অনেক প্রতিবাদ করেছিলাম যে কেন এইভাবে তারা বসবেন, কিন্তু তখনও রাজনৈতিক দলগুলি আমাদের কথা শোনেন নাই। তো এই কথা চিন্তা করলে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় কেউ না কেউ তো মাখামাখি করেছেন। এখন কোনটিকে বিবেচনায় নেওয়া হবে, কোনটিকে বিবেচনায় নেওয়া হবে না, এইটা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। তবে একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে যে ভিপি নূরের নেতৃত্বে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা, অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করা, অথবা তাদেরকে নির্বাচন অযোগ্য এরকম বিবেচনা করা, এই পুরো ব্যাপারটা কিন্তু ঘটেছে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়ার পরে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়ার পরে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আগে কি জাতীয় পার্টি ভালো ছিল? তখন তাদেরকে কেন এই দাবিটা ওঠে নাই? যে মুহূর্তে নির্বাচনের দাবি, যেটা মানুষের দাবি, সেটা রূপ পেল একটি রূপরেখার মধ্যে দিয়ে, সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির নিষিদ্ধকরণের প্রক্রিয়াটি চালু হয়ে গেল। এই বিষয়টা কি আদৌ একটি ঐতিহাসিক নির্বাচনের জন্য সহায়ক? এবং কেনই বা এটি হবে? নির্বাচনের রূপরেখা ঘোষণা করে দেওয়ার পরে কেনই বা হঠাৎ এই দাবি উত্থাপিত? আজকে তারেক রহমান একটা কথা বলছে যে নির্বাচন ঘিরে অশুভ শক্তির তৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা, চক্রান্ত চলছে। এই যে অশুভ শক্তির তৎপরতা নির্বাচনকে ঘিরে, আবার আওয়ামী লীগ জাতীয় পার্টির মধ্য দিয়ে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, এটার আপনি কোনো দেখেন এই কথাগুলো? আমি আসলে এই চিন্তাগুলিকে আমার কাছে মনে হয় যে একটু অযৌক্তিক। এই কারণে যে আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল, যে তার এই বৃহৎ শক্তির কারণেই কিন্তু সেইভাবে ফ্যাসিবাদ কায়েম করতে পেরেছে, কারণ তার শেয়ার পাওয়ার অফ নাম্বার ছিল, অর্থাৎ তার যে দলের সমর্থক এবং তার যে লোকজন, সেটা একটা বিরাট লোকজন ছিল। সেই ভারেই কিন্তু সে ফ্যাসিবাদ প্রবর্তন করার যে শক্তি সেটা পেয়েছিল।
এইরকম একটা বড় দল এটা জাতীয় পার্টির ভিতর দিয়ে জেগে উঠবে, এইটা আসলে কল্পনা করা যায় না। আর যদি করেও তাহলে তো দলটা নষ্ট হয়ে যাবে। দলটা সম্পূর্ণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তো এমনিতেই হারিয়েছে, তারপরে আরো হারাবে এই কারণে যে তারা নিজের পরিচয় আসতে না পেরে লুকিয়ে লুকিয়ে অন্যের পেটের মধ্যে করে আসছে। এমন আবার দল, যে দলটার নিজের কোনো ভালো বলতে কিছু নাই, যে দলটার নিজের কোনো অস্তিত্ব নাই, তার কোনো নেতা নেত্রী নাই, তার কোনো কাজকর্ম নাই, মানে একটা সম্পূর্ণ ব্রোকেন একটা পার্টি। সেই পার্টিটার ভিতর দিয়ে আওয়ামী লীগ জেগে উঠবে এটা ভাবাটা কঠিন। কেননা আপনি জানবেন যে একটা ভাইরাসও যদি বাঁচতে চায় একটা সুস্থ দেহ বেছে নেয়। ফলে একটা অসুস্থ রাজনৈতিক দলকে বেছে নিলে তো আসলে এটা সম্ভব সেটা তো ছাত্র শিবিরের ক্ষেত্রে কিছু কিছু বলা হচ্ছে যে এটা তারা ছাত্রলীগের মধ্যে লুকায় ছিল। তো একটা ছাত্র সংগঠন ছাত্রলীগ তো একটা বড় দল, আপনি বড় দলের মধ্যে ঢুকে বা একটা শক্তিশালী দল তখন ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দলের মধ্যে ঢুকে আপনি লুকিয়েছেন। জাতীয় পার্টি কে যে তার মধ্যে ঢুকে কেউ লুকাবে? লুকানোর জায়গা আছে তার? সে তো তার নিজের নেতা কর্মীদেরকে জায়গা দিতে পারে না, তার যে অফিস নিজেরাই সেই অফিস প্রোটেক্ট করতে পারে না, তার ভিতর দিয়ে কি করে আরেকজন জাগবে? যে লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তার ঘাড়ে আপনি আরো 50 টন বোঝা দিয়ে দিবেন, এটা তো অযৌক্তিক চিন্তা। ওই 50 টন বোঝা দিলে সে সাথে সাথে মরে যাবে। আওয়ামী লীগের ভার নিতে গেলে জাতীয় পার্টি ওইখানেই ধ্বংস হয়ে যাবে। এই পরিবেশটাই তো মনে হচ্ছে যে বিএনপির মধ্যে একটা উদ্বেগ যে নির্বাচনটা একটা অনিশ্চয়তা বা এক ধরনের অশুভ একটি অবস্থার মধ্যে চলে যাওয়া, নাকি আপনার কাছে কি মনে হয়? মানে বিএনপি তো শুরু থেকে উদ্বেগের মধ্যে আছে, কেননা বিএনপি চেয়েছে নির্বাচন, কিন্তু নির্বাচন নিয়ে চলেছে টালবাহানা। বিএনপি চেয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অনেক লেনদেন নানান কিছুর পরে লন্ডনে গিয়ে বৈঠক করে তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হয়েছে সরকার। এবং বিএনপি আপনি লক্ষ্য করবেন যে সকল আক্রমণের লক্ষ্যবস্তু ছিল বিএনপি। যা কিছু হয়, ওই গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর, ওইরকম একটা অবস্থা হয়েছে বিএনপির, যেখানে যা কিছু হয় বিএনপির দোষ। সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে বিএনপি সামনে নির্বাচনের দিকে যাচ্ছে। তো এই অবস্থায় বিএনপির এক ধরনের শেকি ফিল করার কথা, কিন্তু আমি মনে করি যে বিএনপি যেহেতু অত্যন্ত বড় একটি রাজনৈতিক দল, তাদের উচিত আরো গভীরভাবে দলকে সংগঠিত করার প্রক্রিয়া, নিজেদেরকে নিয়োজিত করে দেওয়া, এইসবের দিকে না তাকানো। কেননা দিনের শেষে নির্বাচন হলে তাদেরকে নির্বাচনে জিততে হবে এবং মানুষের সমর্থন নিয়ে যথেষ্ট পরিমাণে ব্যবধান নিয়ে তাদেরকে জিততে হবে, যাতে করে তাদের যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলটা এস্টাবলিশড হয়। তো সেই কারণে আমি মনে করি যে প্রতিটি এলাকায় বিএনপির উচিত যোগ্য নেতা কর্মীদের উপরে ভরসা করে দলকে এমন ভাবে সংগঠিত করা যাতে কোনোভাবে নির্বাচনে কারচুপি না হয়, নির্বাচনকে ঘিরে টালবাহানা করার সুযোগ কেউ না পায়, এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার সুযোগ না পায়। এবং বিএনপিকে আসলে এক ধরনের নির্বাচনের আগেই তার এই দক্ষতা প্রমাণ করা আমি মনে করি যে উচিত। আমি একদম শেষ একটা ছোট্ট মন্তব্য চাই। ঢাকা মেডিকেল দুটা দৃশ্য দেখা গেল, যে আসিফ নজরুল নূরকে দেখতে যে মানে ঘেরার মধ্যে পড়লো এবং শেষ পর্যন্ত পিছন দিক দিয়ে বাগান দিয়ে পালালো, আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে দেখে এসে সাংবাদিকদেরকে বলল এই হামলার দায় সরকারকে নিতে হবে। তো সরকার একটা অংশ হয়ে আবার সরকারকে দায়ী করছে, আবার আসিফ নজরুল সেখানে আবার টিকতেই পারছে না। আপনার কাছে কি মনে হচ্ছে এই বৈপরীত্য? ঢাকা মেডিকেলের যে বাগান এলাকাটা, ওইটা হচ্ছে ঢাকা মেডিকেলের ফ্রন্ট সাইড, ওইটাই সবচেয়ে সুন্দর জায়গা। ওইটা দিয়ে আসলে তিনি বের হয়েছেন, ওইটা ব্যাক সাইড না। কিন্তু সাধারণত লোক ওই দিকটা ব্যবহার করে না বলে সবাই মনে করে যে ওইটা মনে হয় ঢাকায় মেডিকেলের পেছনের দিক, কেননা ওইখানে সাধারণ লোকের প্রবেশাধিকার নাই। ওই লন এবং ওই জায়গাটাতে সাধারণ লোক চাইলেই ঢুকতে পারে না। এবং এই বাগানের অংশটা একদিকে আছে ডিরেক্টরের অফিস, আরেকদিকে হচ্ছে মেইন এন্ট্রান্স ঢাকা মেডিকেলের, যেটা সাধারণত ব্যবহার করে না, রোগীরা ব্যবহার করেই না। প্রফেসররা গাড়ি নিয়ে ঢোকেন, ওইখানে নামেন। তো ওই জায়গা দিয়ে আসিফ নজরুল বের হয়েছেন। এটা ভালো যে তিনি লক্ষ্য করেছেন যে ঢাকা মেডিকেল কত সুন্দর এবং চমৎকার একটি জায়গা, সেখানে এখনো বাগান আছে, যেখানে ঢাকা শহরে কোথাও বাগান নাই। তো এইটা আমার কাছে ভালো মনে হচ্ছে। আর আসিফ ভুইয়া যেটা বলেছেন এটা আমার কাছে মনে হচ্ছে খুবই অদ্ভুত, কেননা তিনি নিজেই সরকারের অংশ। আমরা দেখেছি যখন গোপালগঞ্জে একটি অ্যাকশন চলছিল, তিনি নিজে স্ক্রিনের সামনে বসে সেই অ্যাকশন তদারক করছিলেন। তাহলে কোথাও অ্যাকশন হলে তিনি নিজে যেটা তদারক করতে পারেন, সেখানে অ্যাকশনের ফেইলিওর যদি হয়, সেই ব্যর্থতার দায় তিনি না নিয়ে বলবেন যে সরকার নিবে, তাহলে উনি তো সরকারের বাইরে না, উনি তো সরকারের ভেতরে এবং যথেষ্ট প্রভাবশালী একজন ব্যক্তি। সেই হিসেবে আমি মনে করি যে এটা আসলে একটু স্ববিরোধী হয়ে গিয়েছে। এরকম স্ববিরোধী বক্তব্য আমরা আরো দেখেছি। গত কিছুদিন যাবৎ সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য একদল লোক কথা বলছিলেন, আবার তারাই আবার বলছেন সেনাবাহিনী কেন বিভিন্ন জায়গাতে নেমে আইন শৃঙ্খলা রক্ষা করছে না। আমার কাছে মনে হয় যে সবকিছুই ঘটেছে, ইট ইজ আ ফেইলিওর অফ ম্যানেজমেন্ট। আমাদের যে অন্তর্বর্তী সরকার এত বেশি জায়গাতে হাত দিয়েছেন যে মূল জায়গাতে তারা বিষয়টিকে রক্ষা করতে পারছেন না। ধরেন একটা বাড়িতে অনেক সুন্দর সুন্দর জানালা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে বাড়ির মালিক,
কিন্তু বাথরুমের ছোট্ট ফুটা দিয়ে যে মশা ঢুকছে সেটা তার খেয়াল নাই, তো ঢুকে কামড় দিয়ে সবাইকে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, কালাজ্বর যা আছে সব করে দিয়েছে ওই ছোট্ট ফুটাটার দিকে নজর না দেওয়ার কারণে। তো আমাদের অন্তর্বর্তী সরকারের এই অবস্থা হয়েছে, সংস্কারের দরজা, এই দরজা, সেই জানালা, ওই জানালা, এইখান থেকে লোক, ওইখান থেকে লোক, বিদেশ থেকে লোক, দেশ থেকে লোক, তো এত কিছু করতে গিয়ে ওই ছোট্ট ফুটা দিয়ে যে মশা ঢুকছে এটা ওনারা খেয়াল করতে পারে না, এবং এখন পুরো বাড়ির সবার এই ম্যালেরিয়া, চিকুনগুনিয়া,